17,000 টাকা নিয়ে ফোন কিনতে গিয়ে পুরাই বোকা হয়ে গেলাম। যে ফোনটা কিনবো বলে ঠিক করেছিলাম, বাজারে গিয়ে দেখি তার দাম এখন 22,000 টাকা। এত আকাশ পাতাল ব্যবধানের কারণ কি? ফোনের দাম কি আর কমবে না? এইরকম শত শত কমেন্টে আমাদের চোখ আটকে যাচ্ছে। ইদানিং প্রচুর বাজে অবস্থা স্মার্টফোন মার্কেটের। একটা জিনিস খেয়াল করে দেখেন, আগে যেমন নিয়মিতই বিভিন্ন কোম্পানি ফোন লঞ্চ করতো, এখন কিন্তু হঠাৎ করে কেন জানি ফোন আর লঞ্চ হচ্ছে না। সবাই থমকে আছে, সবাই একটু টেনশনে আসে যে এই মুহূর্তে কি ফোন লঞ্চ করা ঠিক হবে। মার্কেটের যে অবস্থা, যে ফোনের দাম ছিল 16,000 টাকা 17,000 টাকা, সেটা এখন 22,000 23,000 টাকা হয়ে গিয়েছে অফিসিয়ালি। আর আনঅফিসিয়াল মার্কেটে কিন্তু এটার প্রভাব পড়েছে, সব ফোনের দাম বেড়ে গিয়েছে। এই যখন বাজারের অবস্থা, তখন ওপ্পো সাহস করে একটা এন্ট্রি লেভেলের ফোন লঞ্চ করে ফেলেছে, যার মডেল নাম্বার হচ্ছে Oppo A57 464 ভার্সন। বাজারে পাওয়া যাবে 17,990 টাকা, মানে 18,000 টাকায়। ওয়েল, এই ফোনটা আসলে কাদের জন্য? আমরা ব্যবহার করে কি বুঝলাম? এই ফোনের ভালো দিক কি, খারাপ দিক কি, আপনার কি এই ফোনটা কেনা উচিত হবে? এই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের আজকের কন্টেন্টে আলাপ করবো আমরা, প্রিয় দর্শক। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। চলেন শুরু করি। লং স্টোরি শর্ট, আমরা A57 এর বেশ কিছু ভালো দিক পেয়েছি, শুরুতেই সেগুলো নিয়ে কথা বলবো, আর শেষের দিকে আমরা এর কি কি জিনিস আমাদের ভালো লাগে নাই সেই সব নিয়ে আলাপ করবো। এবং এর যে কি সেলিং পয়েন্ট, তার মধ্যে অন্যতম হচ্ছে এটার ডিজাইন। খুবই চমৎকার ডিজাইন করেছে তারা। মাত্র 7.9 মিলিমিটার এটা থিকনেস, 5000 mAh এর ব্যাটারি এতে আছে, সেই সঙ্গে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর এখানে ডুয়াল স্টেরিও স্পিকার তারা ব্যবহার করেছে। এন্ট্রি লেভেলের ফোনে সাধারণত এই জিনিসটা দেখা যায় না, যেটা দেখা গিয়েছিল Redmi Note 11-এ, বাট ওইটার দাম তো এখন বেড়ে গিয়েছে, সুতরাং আপনার এই অপশনটা নাই। আর একটা পজিটিভ দিক হচ্ছে এর সফটওয়্যার এক্সপেরিয়েন্স। ColorOS 12 এর সঙ্গে রয়েছে Android 12। আরেকটা জিনিস আছে, আপনি যদি প্রি অর্ডার করেন তাহলে একটা ফ্রি ব্যাকপ্যাক পেয়ে যাবেন, বিভিন্ন মোবাইল কোম্পানির কিছু ডেটা পেয়ে যাবেন ফ্রিতে, আরো অনেক অনেক অফার রয়েছে। সো চলেন আমরা আর একটু ডিটেইলে প্রবেশ করি। ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মার্চ করা হয়েছে পাওয়ার বাটনের সঙ্গে, আর নিচের দিকে পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, মেইন মাইক্রোফোন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আর রয়েছে লাউড স্পিকার গ্রিল। বাদিকে বরাবরের মতো রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে। উপরে এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। নর্মালি সব ফোনগুলোতে দেখা যায় যে পাওয়ার বাটন আবার ভলিউম রকার একই দিকে থাকে, অনেক সময় কনফিউজড হয়ে যেতে হয় যে ভাই আমি কি পাওয়ার বাটনে চাপ দিচ্ছি নাকি ভলিউম রকারে চাপ দিচ্ছি। বাট যেহেতু তারা বাদিকে দিয়েছে, আপনি একদম নিঃসন্দেহে বুঝতে পারবেন যে এটা কি ছিল। এনিওয়ে, ওপরের দিকে কিছুই নাই। এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দিলে বেশ ভালোই হতো। তবে ফোনটার ডিজাইন বেশ চমৎকার। এটা দেখে আসলে বোঝার উপায় নেই যে এর দাম মাত্র 18,000 টাকা। আরো দামি ফোনের মতোই লাগে দেখতে। গ্লাস ফিনিশ ব্যবহার করা হয়েছে, তার ভেতরে এক ধরনের টেক্সচার, কিছুটা স্যান্ড ফিনিশ টাইপের। আর ক্যামেরা হাউজিংটাও বেশ চমৎকার লাগে দেখতে। আমাদের কাছে যেটা আছে এটা কিছুটা ব্লুইশ এবং গ্রিনিশ টাইপের কালার। এখানে ওপ্পোর ব্র্যান্ডিংটাও খুব একটা যন্ত্রণা দিবে না আপনাকে, একেবারে ছোট করে নিচের দিকে রয়েছে। তবে যন্ত্রণা যেটা দিবে সেটা হচ্ছে এর ডিউডপ নচ। আসলে এখানে 5 হোল দিলে জিনিসটা দেখতে আরো চমৎকার লাগতো, সেটা তারা দেয় নাই। ফোনের থিকনেস অফিসিয়ালি বলতেছে যে 7.9 মিলিমিটার, বাট ভাই আমরা তো এটারে মেপে 8.19 মিলিমিটার পাইলাম, বুঝলাম না কাহিনী। অবশ্য এর উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর বসানো আছে, সম্ভবত তার কারণে আমরা একটু থিকনেসটা বেশি পেয়েছি। অফিসিয়ালি এটার ওজন বলা হচ্ছে 187 গ্রাম, আমরা মেপে 190.4 গ্রাম পেয়েছি। 2-3 গ্রাম ভাই এটা মাফ করে দেওয়া যায়। আর একটা জিনিস ভালো লেগেছে, এখানে হাইব্রিড সিম কার্ড স্লট তারা ব্যবহার করে নাই, মেমোরি কার্ডের জন্য ডেডিকেটেড স্লট রয়েছে। থ্যাংক ইউ ওপ্পো। ফোনের আগাগোড়া সবই প্লাস্টিক আর প্লাস্টিক। যে ফ্রেমটা দেখছেন, এই ফ্রেমটা মেটাল ফিনিশ দেওয়া হলেও এটাও প্লাস্টিকের, বাট ফোনটা বেশ হালকা পাতলা, বেশ স্লিম, হাতে নিয়ে বেশ ভালো কমফোর্টেবল ফিল আপনি করবেন। আর এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটাও বেশ ভালোই ছিল। সো ডিজাইনের প্রসঙ্গে আমি একে লেটার মার্ক দিয়ে পাস করাতে চাই, কারণ এই বাজেটে তারা বেশ ভালোই একটা ডিজাইন অফার করেছে। এবার চলে এলাম ডিসপ্লেতে। এখানে 6.56 ইঞ্চির একটা IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা রেজলিউশন হচ্ছে HD+। ভাই এইখানে পুরাই মাইরা দিছে, কারণ 18,000 টাকা দামের একটা ফোনে ফুল HD তো আমরা প্রত্যাশা করতেই পারি। তাছাড়া এটার PPI কিন্তু অনেক বেশি না, মাত্র 269। ইনডোর কন্ডিশনে অবশ্য ব্রাইটনেস নিয়ে আমাদের খুব একটা ঝামেলা হয় নাই। আউটডোরে গেলেই একটু দেখবেন যে স্ট্রাগল করতে হচ্ছে আপনাকে, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে। পাশাপাশি এটার যে ভিউইং অ্যাঙ্গেল, এটা ওকে, এখানে কোনো কমপ্লেন আমাদের নেই। এবং কালারগুলো কিন্তু খুবই ভাইব্রেন্ট, স্পেশালি ইনডোর কন্ডিশনে দেখবেন আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা জোস লেভেলের হচ্ছে। বাট আরো একবার আসলে এখানে এই ডিউডপ নচের ব্যাপারটা চোখে লেগেছে। এখানে 5 হোল হলে ডেফিনেটলি আরো ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যেত। কোনো হাই রিফ্রেশ রেট এতে পাচ্ছেন না, 60 হার্জে আপনাকে খুশি থাকতে হবে। সো ডিসপ্লে প্যারামিটারে ওকে, আর একটু ভালো আশা করেছিলাম। এবার হার্ডওয়্যার, এখানে মিডিয়াটেকের হেলিও G35 ব্যবহার করা হয়েছে। এটা আসলে শকিং, কারণ 18,000 টাকা দামের একটা ফোনে G35
আপনি যদি এই দুঃসময়ের মার্কেটেও একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে এর চাইতে পাওয়ারফুল প্রসেসর আপনি পেয়ে যাবেন। আর এই ফোনটা একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 4GB র্যাম 64GB ইন্টারনাল মেমোরি, যেটাকে আপনি চাইলে বাড়াতে পারবেন এর ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট দিয়ে। তবে পজিটিভ ব্যাপার হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স এবং ColorOS 12.1 আপনি পাবেন, এবং এই টোটাল কম্বিনেশনটা কিন্তু দারুণ একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাকে দেবে, যে এক্সপিরিয়েন্সটা দুর্বল প্রসেসরের ঘাটতির কষ্টটা কিছুটা হলেও ভুলিয়ে দিতে পারতো, বাট আনফরচুনেটলি সেখানেও কিছুটা কমতি আমরা দেখেছি, কারণ আমরা AnTuTu টেস্ট করতে গিয়ে দেখলাম মাত্র 1,08,278 স্কোর করেছে, আর গিগবেঞ্চেও ফলাফল খুব একটা আশাব্যঞ্জক না, সিঙ্গেল করে মাত্র 174 আর মাল্টি করে 987। আমরা এই ফোনটা দিয়ে গেমিং এর ট্রাই করেছি এবং আমরা অ্যাসফাল্ট 9 খেলেছি, বেশ ভালো পারফর্ম করেছে, ফ্রি ফায়ারও বেশ ভালো আউটপুট পেয়েছি, খুব একটা ঝামেলা হয়নি, মাঝে মাঝে একটু ফ্রেম ড্রপ ছাড়া। তবে ঝামেলা হয়েছে পাবজি নিউ স্টেট খেলতে গিয়ে, বেশ ভালোই ফ্রেম ড্রপ পেয়েছি, বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স গুলোতে বেশ ভালোই ঝামেলায় পড়ে যাবেন। সো ডেফিনেটলি এই ফোনটা গেমারদের জন্য সাজেস্ট করা যাচ্ছে না। তবে আপনি যদি নর্মাল ইউজার হন, ডে টু ডে ইউসেজে আমরা সাধারণত যেটা করি, সোশ্যাল মিডিয়াতে সময় দেই, ইউটিউবে ভিডিও দেখি বা ফোন করি, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে চ্যাটিং করি, এই সমস্ত কাজে বেশ ভালোই দক্ষতা দেখিয়েছে, এবং আমার মনে হয় এই কাজগুলো করার জন্য হাই পারফরমেন্স কোনো ফোনের দরকার নেই। পাশাপাশি মাল্টিটাস্কিং করতে গিয়ে দেখলাম এটার র্যাম ম্যানেজমেন্টে খানিকটা কমতি আছে, আশা করছি পরবর্তী কোনো একটা আপডেটে এটা ফিক্স করা হবে। একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যখন আপনি সুইচ করবেন দেখবেন যে খানিকটা ডিলে দেখাচ্ছে, মাঝে মাঝে স্ট্যাটারও দেখেছি, পাশাপাশি অ্যাপ ওপেনিং টাইমও আর একটু ভালো আমি আশা করেছিলাম। সো ওভারঅল আমি যেটা বুঝলাম এই ফোনটা কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক না, এটা বেসিক্যালি বেসিক যে রিকোয়ারমেন্টগুলো আপনার আছে সেগুলো খুব ভালোভাবে পূরণ করবে, বাট এর কাছ থেকে যদি অতিরিক্ত পারফরমেন্স আপনি আশা করেন হয়তো আপনাকে একটু হতাশ হতে হবে। তবে এই ফোনটার কিন্তু বেশ ভালো কিছু দিক রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে খুবই ভালো মানের একটা লাউড স্পিকার, যেটা আবার স্টেরিও স্পিকার, মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স কিন্তু দুর্দান্ত পাবেন এর কাছ থেকে, এবং এর যে লাউড স্পিকার কোয়ালিটি সেটা বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। তবে সমস্যা একটাই, বটম ফায়ারিং স্পিকারটার সাউন্ড রেশিওটা বেশি, আর যেহেতু এয়ারপিসের সঙ্গে এর ডুয়াল স্পিকারটা মার্জ করা হয়েছে এখানে আউটপুটটা একটু কম আসে। এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু বেশ চমৎকার কাজ করেছে, আমরা 10 বারের মধ্যে 10 বারই আনলক করতে পেরেছি, একবারও মিসটাচ হয় নাই। আর এর যে নেটওয়ার্ক রিসিপশন, ওয়াইফাই সিগন্যাল রিসিপশন, এগুলো বেশ ভালোই পেয়েছি আমরা। আর একটা পজিটিভ দিক হচ্ছে এতে খুব একটা হিটিং ইস্যু পাইলাম না, বুঝলাম না G35 আমরা এর আগে যতগুলো টেস্ট করেছি বেশ ভালোই হিটিং ইস্যু ছিল, এই ফোনটাতে তেমন কোনো হিটিং ইস্যু আমরা পাই নাই আমাদের টেস্টিং এ। হয়তো আরো লম্বা সময় ধরে ব্যবহার করলে হিটিং ইস্যু পাওয়া যেতে পারে, আমরা তো আসলে সপ্তাহখানেকের মতো সময় পেয়েছি ফোনটা টেস্ট করার জন্য, এর মধ্যে মানে চিন্তা করার মতো হিটিং ইস্যু আমরা পাই। ক্যামেরা প্রসঙ্গে চলে আসি, আজকাল এই বাজেটে তো 3টা 4টা ক্যামেরা দেখা যায় ব্যাকে, বাট এতে মাত্র 2টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের একটা এডিশনাল সেন্সর আছে, আর রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আর ছবির কোয়ালিটি বলতে গেলে প্রথমেই বলতে হয় ভাই এই সেন্সরগুলো কিন্তু লাইট হাংরি, মানে প্রচুর আলো চাইবে আপনার কাছ থেকে, আপনি চমৎকার আলো দিলে আপনাকে মোটামুটি ভালোই ছবি দিবে, বাট আলো কমে গেলেই দেখবেন যে এও কানাকাটি শুরু করে দিয়েছে। আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে দারুণ কিছু ছবি তোলার চেষ্টা করেছি, এবং আমাদের অভিজ্ঞতা বলছে যে এর ক্যামেরা কোয়ালিটি ওকে টাইপের, মানে অনেক বেশি ভালো নয়, আবার একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আর এক্সপোজারে একটু গন্ডগোল আছে, আমার মনে হয় এখানে একটু কাজ করা দরকার ওপ্পোর, বিশেষ করে তাদের এন্ট্রি লেভেলের ফোনগুলোতে। বেশিরভাগ ছবিগুলোতে কালার রিপ্রোডাকশন বেশ ভালোই ছিল, তবে ডাইনামিক রেঞ্জের দেখা নাই বললে চলে। আর নাইট মোডের ছবিগুলো আসলে খুব একটা কাজের না, নাইট মোড দিয়ে তুললেও যা হয়, না দিলেও সেই একই রকমের ছবি ওঠে। পোর্ট্রেট মোড এতে আছে, বাট আমরা আসলে খুব বেশি ভালো আউটপুট পাই নাই, এজ ডিটেকশন খুব একটা ভালো না। আর আপনি যদি ভিডিও করতে যান তাহলে সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এ রেকর্ড করতে পারবেন। স্টাবিলাইজেশন খুবই দুর্বল, এটা দিয়ে ভিডিওগ্রাফি না করাই ভালো। সো এর ক্যামেরা নিয়ে পরিশেষে আমি যেটা বলতে পারি, ভাই আর একটু ভালো আমরা আশা করেছিলাম। তবে ব্যাটারিতে কিন্তু একদম 100 আপনি সন্তুষ্ট হবেন, সেটা জোর দিয়ে বলা যায়, কারণ এখানে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এত স্লিম ফোন তারপরেও। সেই সাথে সারপ্রাইজিংলি পেয়ে যাবেন 33 ওয়াটের একটা ফার্স্ট চার্জার, যেটা মাত্র 30 মিনিটে 50% চার্জ করে ফেলবে আপনার ফোনকে। অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটার একটাই ভেরিয়েন্ট 464, মার্কেটে পাওয়া যাবে 17,990 টাকা, মানে 18,000 টাকা। আমার মতামত যদি জানতে চাওয়া হয় এই দামে এই ফোনটা নেওয়া ঠিক হবে কিনা, ওয়েল, যাদের ডিজাইনে প্রেফারেন্স বেশি, যারা খুবই চমৎকার ডিজাইনের স্লিম একটা ফোন চান, ভালো ব্র্যান্ডিং চান, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। বাট আপনি যদি অনেক বেশি পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান, আপনি গেমার, গেমিং করতে চান অথবা ছবি তুলতে চান, তাহলে হয়তো এই ফোনটা আপনাকে একটু হতাশ করতে পারে। সুতরাং এই ফোনটা কেনার আগে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ভাই এই সমস্ত হার্ডওয়্যার নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আপনি আপনার মাকে বা বাবাকে একটা ফোন গিফট করতে চান, তিনি তো গেমিং করবেন না, তিনি এত ছবিও তুলবেন না, তার জন্য চমৎকার ডিজাইনের একটা ফোন দরকার, যেটা নিয়ে তিনি তার বেসিক রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে পারবেন।
তাদের জন্য এই ফোনটা ডেফিনেটলি রিকমেন্ড করা যায়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের A57 নিয়ে ফুল ইনডেপথ রিভিউ। আশা করি আপনাদের মধ্যে সবাই বুঝতে পেরেছেন এই ফোনটার খুঁটিনাটি সবকিছু। আর পরবর্তীতে আরও এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, তবে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিবেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।